একবার ভেবে দেখা যেতে পারে, মানে একটা আস্ত রাজনৈতিক দুর্গ। আর সেই দুর্গটা তৈরি হতে কিন্তু প্রায় 5 দশক সময় লেগেছিল। ঠিক। আর এই দুর্গ কোনো ইট পাথর দিয়ে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল রক্ত, ঘাম আর মানে অস্তিত্ব রক্ষার লড়াই দিয়ে। একদম, সাথে একটা অত্যন্ত নিবিড় রাজনৈতিক মতাদর্শও ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। অথচ সেই দুর্ভেদ্য দেওয়াল মাত্র 1 দশকের মধ্যে হুড়মুড় করে ভেঙে পড়ল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মানে এর পেছনে কোনো বড় মতাদর্শগত ঝড় ছিল না, কিন্তু ছিল শুধু প্রতি মাসের শেষে ওই যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে পড়া সরাসরি কিছু অনুদানের টাকা। রাইট, সেটাই আসল গেম চেঞ্জার। আজকের তারিখ 12 এপ্রিল 2026, আর বাংলার রাজনীতির অন্যতম ঐতিহাসিক এবং বলতে পারেন নজর কাড়া রণাঙ্গন হল এই যাদবপুর বিধানসভা কেন্দ্র, যার নির্বাচন একেবারে দোরগোড়ায়। হ্যাঁ, আগামী 29 এপ্রিল এখানকার ফলাফল নির্ধারিত হতে চলেছে। একদম। আজকের এই বিশেষ বিশ্লেষণে বিশেষ করে আমাদের স্পোর্টস স্টোরিজ ইউটিউব চ্যানেলের এই তথ্য সন্ধানে মূল লক্ষ্য হল রাজনৈতিক স্লোগান আর ওই যে মিছিলের কোলাহল, তার বাইরে গিয়ে যাদবপুরের আসল সমীকরণগুলো বোঝা। রাইট, এক সময়ের দুর্ভেদ্য লাল দুর্গ খ্যাত যাদবপুরে এবার শাসক দল তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম এর মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, আমরা তার একেবারে গভীরে প্রবেশ করব। আর এই গভীর আলোচনাটা কিন্তু এই মুহূর্তে ভীষণ জরুরি। ভীষণ জরুরি, কারণ যাদবপুরকে শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্র হিসাবে দেখলে মানে পুরো সমীকরণটাই ভুল হয়ে যাবে। ঠিক, এটা আসলে পুরো রাজ্যের একটা ব্যারোমিটার, তাই তো? তাই এই কেন্দ্রটি আসলে পুরো বাংলার রাজনৈতিক তাপমাত্রার একটা ব্যারোমিটার। যারা শুনছেন তাদের জন্য বলি, মানে এই জায়গাটার ভৌগোলিক এবং সামাজিক মিশ্রণটা একটু বুঝতে হবে। হ্যাঁ, একদিকে যেমন একটা প্রথম সারির বিশ্ববিদ্যালয়, রাইট, যেখানে চরম শহুরে বুদ্ধিজীবী এবং তরুণ প্রজন্মের বাস, আবার অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ কলোনি এলাকা, বাংলার গ্রামীণ বা আধা শহরে প্রান্তিক মানুষের আবেগ আর তার সাথে শহরে শিক্ষিত শ্রেণীর মনস্তত্ত্ব। এই দুটোরই একটা অদ্ভুত সহ অবস্থান রয়েছে এখানে। মানে যাদবপুরে কোনো রাজনৈতিক কৌশল সফল হওয়ার অর্থ হলো সেই কৌশল পুরো রাজ্যেই কাজ করার ক্ষমতা রাখে। একদম তাই, এটা একটা মাইক্রোকসম বলতে পারেন। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। নির্বাচনের সাধারণ উত্তাপ বা ওই যে দেওয়াল লিখন, সেগুলোর বাইরে গিয়ে সরাসরি এই লড়াইয়ের প্রধান 2 মুখের পরিচয় প্রবেশ করা যায়। হ্যাঁ, কারণ এই 2 সেনাপতি আসলে মানে দুটো সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ঘরানার প্রতিনিধিত্ব করছেন। রাইট, একদিকে রয়েছেন সিপিআইএম এর হেভিওয়েট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ, গত 5ই এপ্রিল ওনার মনোনয়ন পেশের পর থেকেই যেন মানে এই যাদবপুরের এই লড়াই একটা আলাদা মাত্রায় পেয়ে গেছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের এই বর্ষিয়ান আইনজীবী কিন্তু শুধুমাত্র আইনি জগতেই আটকেনি। একদমই না, গত কয়েক বছরে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সারদা নারদ মামলায় মানে শাসক দলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন উনি। আর ঠিক এই জায়গাটাতেই মানে সিপিআইএম এর রণকৌশলটা লুকিয়ে আছে। রাইট, ওনাকে প্রার্থী করার বিষয়টা কিন্তু কোনো রুটিন সিদ্ধান্ত নয়। না, একেবারেই না। কলকাতা শহরের প্রাক্তন মেয়র হিসেবে প্রশাসনিক স্তর কিভাবে কাজ করে সেটা তো ওনার নখদর্পণে। হ্যাঁ, যার ফলে শহুরে ভোটারদের কাছে ওনার একটা বড় গ্রহণযোগ্যতা এমনিতেই রয়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা হলো ওনার বর্তমান ইমেজ। ওই যে রোজ টেলিভিশনের পর্দায় বা এজলাসে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করার ইমেজটা। একদম তাই। এই পরিচ্ছন্ন এবং লড়াকু ভাবমূর্তিটা শিক্ষিত মধ্যবিত্ত এবং বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তরুণ প্রজন্মের কাছে একটা বিরাট আবেদন তৈরি করে। ও আচ্ছা, তার মানে আলিমুদ্দিন স্ট্রিট খুব সচেতনভাবেই এমন একজনকে মাঠে নামিয়েছে যিনি তার ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে দলের সাংগঠনিক দুর্বলতা কিছুটা হলেও ঢেকে দিতে পারেন। রাইট, কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা উঠছে, মানে ক্যারিজমা বনাম সংগঠন। কারণ এই লড়াইয়ের ঠিক অপর প্রান্তে যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদার, যাকে এলাকায় সবাই মলয় নামে বেশি চেনে। হ্যাঁ, ওনার শক্তিটা কিন্তু কোনো হাই প্রোফাইল আইনি লড়াই থেকে আসেনি। একদমই না। 2021 সালের বিধানসভা নির্বাচনে তো উনি এই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। ওনার সবচেয়ে বড় হাতিয়ারটা ঠিক কি? ওনার সবচেয়ে বড় হাতিয়ার হল
নিচুতলার অত্যন্ত মজবুত বুথ স্তরের সংগঠন, আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি করা ওই সামাজিক সুরক্ষা প্রকল্পের বিশাল জাল। মানে ব্যাপারটাকে যদি আমরা এভাবে দেখি, অনেকটা আইনি লড়াইয়ের এক দুবে সেনাপতির সাথে ময়দানের এক অপ্রতিরোধ্য খেলোয়াড়ের লড়াই। খুব চমৎকার একটা তুলনা। হ্যাঁ, যেখানে একজনের হাতিয়ার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও আইনি লড়াইয়ের ইতিহাস, আর অন্যজনের হাতিয়ার নিচুতলার শক্ত সংগঠন ও প্রতিদিনের জীবনে মানুষের কাজে লাগা সরকারি প্রকল্প। একদম। তবে আমাদের বুঝতে হবে, মানে ওনার মতো প্রার্থীরা আসলে কিভাবে কাজ করেন। উনি হয়তো রোজ টেলিভিশনের পর্দায় কোনো বড় সাংবিধানিক বিতর্ক করছেন না। হ্যাঁ, কিন্তু এলাকার কার পানীয় জলের সমস্যা হলো, কার বাড়ির রাস্তা খারাপ, রাইট, কিংবা ক্লাবের অনুদান আটকে আছে কিনা, সেই খবরটা কিন্তু ওনার কাছে ঠিক থাকে। মানে একটা মাইক্রো ম্যানেজমেন্ট বা একেবারে অনুস্তরের সংগঠন। একদম তাই। আর এই দুই ভিন্ন মেরুর সেনাপতি কেন এই নির্দিষ্ট রণাঙ্গনেই একে অপরের মুখোমুখি, তার উত্তর খুঁজতে গেলে আমাদের একটু যাদবপুরের ইতিহাসের পাতা উল্টোতে হবে। হ্যাঁ, কারণ যাদবপুরের মাটি সাধারণ নয়। একেবারেই না। এই এলাকার ডেমোগ্রাফি বা জনসংখ্যার ইতিহাস না বুঝলে প্রার্থীদের শক্তির আসল জায়গাটা একেবারেই ধরা পড়বে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ঠিক এই ডেমোগ্রাফির ইতিহাসটাই। যাদবপুরের প্রাণভোমরা তো আসলে লুকিয়ে আছে এর উদ্বাস্তু ইতিহাস আর কলোনিগুলোর মধ্যে। বিজয়গড়, বাপুজিনগর, শক্তিগড়, বাঁশদ্রোণী, এই নামগুলো শুনলে হয়তো মনে হয় সাধারণ কিছু পাড়া। কিন্তু একটু পিছন ফিরে তাকালে দেখা যাবে এগুলোর পড়তে পড়তে জড়িয়ে আছে এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প। একদম। দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে যখন দলে দলে ছিন্নমূল মানুষ শিয়ালদহ স্টেশনে এসে নামছেন, তাদের কাছে তো তখন কিছুই ছিল না। কিছুই ছিল না। সেখান থেকে যাদবপুরের দিকে এসে জঙ্গল সাফ করে সাপখোপের সাথে লড়াই করে তারাই জনপদগুলো গড়ে তুলেছিলেন। রাইট। এটা কিন্তু কোনো সরকারি পরিকল্পনায় তৈরি হওয়া শহর নয়, এটা মানুষের বেঁচে থাকার তাগিদে তৈরি হওয়া কলোনি। আর ঠিক এই বেঁচে থাকার তাগিদটাই যাদবপুরকে দশকের পর দশক ধরে বামেদের একচেটিয়া দুর্গে পরিণত করেছিল। হ্যাঁ, আর এই মেকানিজমটা বোঝা খুব দরকার। শুরুর দিকে যখনই উদ্বাস্তুরা এখানে এসে বসতি স্থাপন করছেন, তখন প্রতিষ্ঠিত শহুরি সমাজের সাথে তাদের একটা বিরাট সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। ওই যে গ্রামীণ বনাম শহুরে একটা দ্বন্দ্ব, তাই তো? হ্যাঁ, শহুরি বাবুরা তাদের একটু বাঁকা চোখেই দেখতেন তখন। আর সবচেয়ে বড় সংকট ছিল জমির অধিকার। কারণ যে জমিতে তারা জমওয়ে পরিষ্কার করে ঘর তুলেছেন, পুলিশ তো এসে বারবার সেই ঘর ভেঙে দিচ্ছিল। রাইট। আর সেই অস্তিত্ব রক্ষার চূড়ান্ত সংকটে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থী নেতারাই তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। মানে তারা হয়ে উঠেছিলেন এই ছিন্নমূল মানুষদের রক্ষা কবচ। একদম তাই। জমির অধিকার আদায়ের লড়াই থেকে কলোনির মানুষদের মনে বামপন্থার প্রতি যে আবেগ আর আনুগত্য তৈরি হয়েছিল, তা দীর্ঘ সময় ধরে যাদবপুরকে লাল রঙে রাঙিয়ে রেখেছিল। ও আচ্ছা, তার মানে বামপন্থীদের প্রতি যাদবপুরের মানুষের সমর্থনটা নিছক কোনো বই পড়ে শেখা তাত্ত্বিক মার্ক্সবাদ ছিল না। না না, একেবারেই না। ওটা ছিল নিজেদের বাস্তুভিটে রক্ষা করার কৃতজ্ঞতা। যে কারণে আমরা বারবার যাদবপুরকে লাল দুর্গ হিসেবে জেনে এসেছি। একদম। ওই মানুষগুলোর কাছে তখন সিপিআইএম মানে শুধু একটা রাজনৈতিক দল ছিল না, সিপিআইএম ছিল তাদের অভিভাবক। কিন্তু একটু দাঁড়ান, যদি সেই আবেগ আর ইতিহাসের বন্ধন এতটাই গভীর ছিল, তাহলে ২০১১ সালের পর থেকে এই সমীকরণ কিভাবে ম্যাজিকের মতো বদলে গেল? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ঠিক এটাই, কিভাবে এই ভোটারদের চাহিদা আদর্শগত লড়াই থেকে সরে গিয়ে মানে সরাসরি ও তাৎক্ষণিক সরকারি সুবিধার দিকে বিবর্তিত হলো। হ্যাঁ, একটা এত বড় ঐতিহাসিক আনুগত্য কিভাবে ভেঙে পড়ল? তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ঠিক কি এমন ঘটল যে যাদবপুরের কলোনির মানুষ জোড়া ফুলের দিকে ঝুঁকে শুরু করলেন? এর উত্তর লুকিয়ে আছে তৃণমূল সরকারের নেওয়া দুটো অত্যন্ত সুকৌশলী পদক্ষেপে। প্রথমত, ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার এই কলোনির মানুষদের পাট্টা বিলি করা শুরু করে। মানে জমির আইনি স্বীকৃতি। রাইট। যে জমির অধিকারের জন্য তারা দশকের পর দশক ধরে বামেদের সমর্থন করে এসেছেন, কিন্তু আইনি কাগজ পাননি, তৃণমূল সরকার এসে সেই পাট্টা তাদের হাতে তুলে দেয়। ও আচ্ছা, এখানেই প্রথম ফাটলটা ধরে। তাহলে মানুষ বুঝতে পারে আন্দোলন ছাড়াও অধিকার পাওয়া সম্ভব। একদম। আর দ্বিতীয় এবং সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপটি হল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি প্রকল্পগুলো।
এই প্রকল্পগুলোর কথাই তো বারবার ঘুরে ফিরে আসে, ওই যে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, দুয়ারে সরকার। আর পরবর্তীতে সবচেয়ে বড় গেম চেঞ্জার লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, কিন্তু এই প্রকল্পগুলো মানুষের মনস্তত্ত্বে ঠিক কিভাবে প্রভাব ফেলল? এই পুরো ঘটনাটাকে যদি আমরা একটু বড় ক্যানভাসে ফেলে দেখি, তাহলে দেখা যাবে ভোটারদের মনস্তত্ত্বে এবং রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কে একটা বিরাট শিফট এসেছে। কেমন শিফট? আগে এলাকার উন্নয়নের জন্য বা কোনো দরকারের জন্য মানুষকে স্থানীয় পার্টি অফিসে গিয়ে নেতাদের ওপর নির্ভর করতে হতো। হ্যাঁ, একটা মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান সিস্টেম ছিল। রাইট, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প সেই মধ্যস্বত্বভোগীদের একেবারে সরিয়ে দিল। মাসের নির্দিষ্ট দিনে সরাসরি একজন মহিলার মোবাইল ফোনে মেসেজ ঢুকছে যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। ও, যার ফলে ভোটার এবং সরকারের মধ্যে একটা সরাসরি বলতে পারেন ট্রানজ্যাকশনাল বা লেনদেনমূলক সম্পর্ক তৈরি হলো। একদম তাই। মানুষ এখন দেখছেন মাসের শেষে তাদের হাতে কতটা নগদ টাকা আসছে, বা চিকিৎসার জন্য সরকারি কার্ড কতটা কাজে লাগছে। মানে আদর্শপত লড়াইয়ের চেয়ে এই দৈনন্দিন অর্থনৈতিক নিশ্চয়তা অনেক বেশি বাস্তব হয়ে উঠল তাদের কাছে। রাইট, ঐতিহাসিক আবেগের জায়গাটা ধীরে ধীরে দখল করে নিল এই তাৎক্ষণিক অর্থনৈতিক সুরক্ষা। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। বর্তমানে তো আরও একটা বড় ইস্যু জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলছে, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। হ্যাঁ, এটা একটা বিরাট ফ্যাক্টর। যেহেতু যাদবপুর কলোনি এলাকা এবং উদ্বাস্তুদের বাস, তাই এই সিএএ বিতর্ক কি এখানকার সমীকরণে কোনো প্রভাব ফেলবে না? বামেরা কি তাদের পুরনো আবেগ দিয়ে তৃণমূলের এই প্রকল্প ভিত্তিক সমর্থনের দেয়ালে ফাটল ধরাতে পারবে? এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। সিএএ অবশ্যই একটা বড় ফ্যাক্টর, কিন্তু এখানেও শাসক দলের একটা শক্ত পাল্টা ন্যারেটিভ রয়েছে। সেটা কি? বিজেপির সিএএ ইস্যুর পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস ক্রমাগত প্রচার করছে যে এই কলোনির উদ্বাস্তুরা আগে থেকেই এদেশের নাগরিক। হ্যাঁ, মানে তারা তো ভোট দিচ্ছেন, তাদের আধার কার্ড আছে। রাইট, তারা সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। তাহলে নতুন করে নাগরিকত্ব প্রমাণের কি আছে? ও আচ্ছা, এই প্রচারটা কলোনির মানুষের মনে থাকা সিএএর ভয়কে প্রশমিত করার একটা বড় চেষ্টা। একদম। অন্যদিকে বামেরা চেষ্টা করছে এই কথা বোঝাতে যে দীর্ঘমেয়াদী উন্নয়ন আর কর্মসংস্থান ছাড়া শুধু অনুদান দিয়ে একটি সমাজের প্রকৃত বিকাশ সম্ভব নয়। মানে তারা পুরনো আবেগ এবং বর্তমানের দুর্নীতি, এই দুই ইস্যুকে মিলিয়ে হারানো কলোনি ভোট পুনরুদ্ধারের একটা চেষ্টা করছেন। রাইট, একটা নতুন আখ্যান তৈরির চেষ্টা। তাহলে আবেগ, ইতিহাস আর সরকারি প্রকল্পের মনস্তত্ত্ব তো বোঝা গেল, কিন্তু মানে রাজনীতির ময়দানে দিন শেষে তো কথা বলে ব্যালট বক্স। একদম তাই। আসল খেলা তো ওই পরিসংখ্যানের আয়নাতেই ধরা পড়ে। হ্যাঁ, তাই এবার একটু গত কয়েক বছরের আসল ফলাফল কি বলছে সেটা দেখা দরকার। ইতিহাস বনাম সাম্প্রতিক বাস্তব। রাইট, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান যদি আমরা দেখছি, তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার পেয়েছিলেন ৯৮,১০০ ভোট, মানে প্রায় ৪৬.১% ভোট। হ্যাঁ, অন্যদিকে সিপিআইএমের হেভিওয়েট নেতা ড সুজন চক্রবর্তী পেয়েছিলেন ৫৯,২৩১ ভোট, যা শতকরার হিসেবে ২৭.৯। তার মানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল প্রায় ৩৮,৮৬৯ ভোট। হ্যাঁ, ৩৮,৮৬৯। এই ব্যবধানটা তো একটা বিধানসভা কেন্দ্রের নিরিখে বেশ বড়। আপাতদৃষ্টিতে ব্যবধানটা বিশাল মনে হলেও রাজনীতির অঙ্ক শুধু একটা নির্বাচনের ফলাফলে আটকে থাকে না। আমাদের তাকাতে হবে ২৪-এর লোকসভা নির্বাচনের দিকে। ২০২৪-এর লোকসভা নির্বাচন, সেখানে কি এমন হলো? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তাহলে ২০২৪-এর পরিসংখ্যানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক লুকিয়ে আছে। সায়নী ঘোষ যাদবপুর লোকসভায় বিপুল ভোটে জিতেছিলেন ঠিকই। হ্যাঁ, সেটা তো গোটা রাজ্যেরই খবর ছিল। কিন্তু যদি আমরা শুধুমাত্র যাদবপুর বিধানসভা এলাকার হিসেবটা আলাদা করে বের করে দেখি, তাহলে দেখা যাবে তৃণমূলের লিড এক ধাক্কায় অনেকটাই কমে দাঁড়িয়েছে ১৭,৮৪৯ ভোটে। ওহ, তার মানে ২০২১-এর প্রায় ৩৯,০০০-এর ব্যবধান থেকে ২০২৪-এ মাত্র ১৭,০০০-ই নেমে আসা। একদম। এই পতনটা কিন্তু সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। আচ্ছা, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? একটা বিধানসভা কেন্দ্রে লিড এতটা কমে যাওয়া মানে আসলে কি? একটা বিধানসভা কেন্দ্রে ১৭,০০০ ভোটের লিড মানে বিপক্ষ শিবির যদি আর মাত্র ৮,৫০০-৯,০০০ ভোট নিজেদের দিকে টানতে পারে, তাহলে এই পুরো খেলাটা ঘুরে যাবে। আচ্ছা,
মানে শাসক দলের সমর্থন হয়তো এখনও অটুট আছে, কিন্তু সেই দুর্গের দেওয়ালে স্পষ্ট ফাটল ধরতে শুরু করেছে। রাইট, তৃণমূলের লিড বজায় থাকলেও ব্যবধান কমে আসাটা একটা নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। আগের মতো একচিটিয়া হাওয়া নেই। এইবার পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে। এই ব্যবধান কমে আসার কারণেই হয়তো আলিমুদ্দিন এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন হেভিওয়েট নেতাকে মাঠে নামানোর মাস্টারস্ট্রোক দিয়েছে। একদম ঠিক ধরেছেন। তারা বুঝতে পেরেছেন এই 17,000-এর ব্যবধানটা এমন কোনো পাহাড় প্রমাণ অঙ্ক নয় যে তা ছোঁয়া যাবে না। সঠিক প্রার্থী এবং সঠিক প্রচারের মাধ্যমে এই ফাটলটাকে আরও চওড়া করা সম্ভব। তার আগামী 4 থামে যখন ইভিএম খুলবে, তার আগে বেশ কয়েকটি নির্ণায়ক ফ্যাক্টর এই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। হ্যাঁ, সেই নির্ণায়ক যুদ্ধগুলো নিয়েই 2026-এর এই মহাযুদ্ধ। যেমন ধরুন কর্মসংস্থান বনাম জনকল্যাণ। রাইট। এখানে মূল লড়াইটা হবে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ন্যারেটিভের মধ্যে। একদিকে রয়েছে বামেদের কর্মসংস্থান এবং দুর্নীতির ইস্যু, আর অন্যদিকে তৃণমূলের জনকল্যাণ এবং উন্নয়নের বাজি। হ্যাঁ, বামেরা প্রশ্ন তুলছেন রাজ্যে শিল্পের অভাব, শিক্ষিত যুবক যুবতীদের চাকরির অভাব, এগুলোর সমাধান কোথায়? শুধু মাসে কিছু টাকা অনুদান দিয়ে কি একজন বেকারের হতাশা মেটানো সম্ভব? ঠিক। আর অন্যদিকে তৃণমূলের বাজি হল মহিলাদের জন্য দেওয়া আর্থিক অনুদান। লক্ষ্মীর ভাণ্ডার, যে গ্রামীণ এবং এই আধা শহরে অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে, মহিলাদের হাতে যে একটা নিজস্ব আর্থিক ক্ষমতা তুলে দিয়েছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। একদমই না। আর ঠিক এখানেই তো সবচেয়ে বড় দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। রাইট। কর্মসংস্থান হলো একটা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। আজ শিল্প হলে হয়তো কাল চাকরি হবে, কিন্তু অনুদান হলো তাৎক্ষণিক প্রাপ্তি, মাসের শুরুতে হাতে আসা নিশ্চিত টাকা। ভোটাররা কি আগামী দিনের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখবেন, নাকি আজকের নিশ্চিত প্রাপ্তিকে ভোট দেবেন? এটা একটা বিরাট প্রশ্ন। এর পাশাপাশি আরও একটি বড় ফ্যাক্টর হল যুব এবং ছাত্র ভোট। হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান তো এই এলাকার মধ্যেই পড়ে। একদম। সেখানে এসএফআই এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনের যে ঐতিহাসিক প্রভাব রয়েছে, তাকে কাজে লাগিয়ে তরুণ ভোটারদের টানার একটা আপ্রাণ চেষ্টা বাম শিবির করছে। এই তরুণ প্রজন্ম, যারা মূলত দুর্নীতি এবং কর্মসংস্থানের অভাবে সবচেয়ে বেশি ক্ষুব্ধ, তারা এই নির্বাচনে একটা বড় ভূমিকা নিতে পারে। রাইট। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কিরকম? শুধুমাত্র একজন প্রার্থীর ব্যক্তিগত ক্যারিজমা এবং তরুণ প্রজন্মের সমর্থন, এই ক্ষোভ বা আদর্শের উপর ভর করে কি একটি শাসক দলের বিশাল এবং সুগঠিত বুথ স্তরের সাংগঠনিক যন্ত্রকে হারানো সম্ভব? এই যে রাজনীতিতে একটা অত্যন্ত রূঢ় বাস্তব থাকে নির্বাচনের দিন সকালবেলা, যাকে আমরা বলি বুথ ম্যানেজমেন্ট বা বুথ স্তরের সংগঠন। একদম তাই। আর এই জায়গায় তৃণমূল কংগ্রেস এই এলাকায় কয়েক যোজন এগিয়ে। একটু আগেই আমরা মলয় মজুমদারের শক্তির কথা বলছিলাম। এই বুথ ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কিভাবে কাজ করে? ধরুন, বুথ ম্যানেজমেন্ট শুধু নির্বাচনের দিন বুথের বাইরে চেয়ার টেবিল পেতে বসে থাকা নয়। কিন্তু তাহলে তৃণমূলের ক্ষেত্রে এই এলাকার স্থানীয় ক্লাব, পাড়ার নানা ছোট ছোট সংগঠনগুলোর ওপর তাদের নিয়ন্ত্রণ অত্যন্ত প্রবল। এই ক্লাবগুলো সারা বছর সরকারের তরফ থেকে অনুদান পায়, পাড়ায় নানা উৎসব বা পুজো নিয়ন্ত্রণ করে। ও আচ্ছা, আর নির্বাচনের দিন এই ক্লাবের ছেলেরাই হয়ে ওঠে পাড়ার পোল ম্যানেজার। একদম। তারা জানে কোন বাড়ির কে লক্ষ্মীর ভাণ্ডার পান, কে স্বাস্থ্যসাথীর সুবিধে পেয়েছেন। সকালবেলা তারা গিয়ে সেই সুবিধাভোগীদের মনে করিয়ে দেয় যে ভোটটা কোথায় দিতে হবে। পুরো এলাকা জুড়ে একটা অদৃশ্য জাল বিছানো থাকে। সুবিধাভোগীদের শুধু সুবিধা দিলেই হয় না, তারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে সেই সুবিধার প্রতিদানটা দেন, সেটা নিশ্চিত করার একটা নিখুঁত মেকানিজম তৈরি করে রেখেছে শাসক দল। রাইট, ঠিক এটাই বামেদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমা, টেলিভিশনে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি বা তরুণ প্রজন্মের ক্ষোভ, এগুলো সব ঠিক আছে, কিন্তু সংগঠন ছাড়া তো ভোট বাক্স ভরবে না। একদমই তাই। বামেদের জন্য প্রধান বাধা হল সব বুথায় শক্তিশালী এবং নির্ভীক এজেন্ট দেওয়া। সাধারণ মানুষকে নির্ভয় ভোট কেন্দ্রে নিয়ে আসার সেই কাঠামোটা কি তারা আবার তৈরি করতে পেরেছে? হ্যাঁ, কারণ শুধু হাওয়া দিয়ে বা অ্যান্টি ইনকামবেন্সি দিয়ে তো আধুনিক নির্বাচন জেতা ভীষণ কঠিন। কঠিন নয়, প্রায় অসম্ভব বলতে পারেন। এ সমস্ত দিক বিশ্লেষণ করে আমরা আজকে তথ্য সন্ধানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো বিষয়টির একটা সারসংক্ষেপ করা যায়, তবে এটা স্পষ্ট যে যাদবপুর আর আগের মতো একচেটিয়া লাল দুর্গ নেই।
ঠিক সেখানে ফাটল ধরেছে, রং বদলেছে, কিন্তু ওই যে পরিসংখ্যান বলছে সেখানে বামেদের একটি সুপ্ত ভোট ব্যাংক এখনও বর্তমান। রাইট। এই লড়াই আক্ষরিক অর্থেই লক্ষ্মীর ভাণ্ডারের দুর্ভেদ্য দেওয়াল বনাম একজন হেভিওয়েট প্রার্থীর সুপ্ত ভোট ব্যাংক জাগিয়ে তোলার লড়াই। আর যারা শুনছেন তাদের জন্য বলি, এই বিশ্লেষণটি জানা কেন জরুরি? কারণ যাদবপুর শুধুমাত্র একটি বিধানসভা নয়। একেবারেই না। এখানকার পরিবর্তনশীল আনুগত্য, সাংস্কৃতিক বিবর্তন এবং আর্থসামাজিক সমীকরণ আমাদের সামগ্রিক রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে সাহায্য করে। একদম। আজকের এই গভীর আলোচনা শেষে যারাই শুনছেন তাদের ভাবার জন্য একটি নতুন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন ছুড়ে দিতে চাই। হ্যাঁ, এই প্রশ্নটা সত্যিই ভাবার মতো। একবার ভেবে দেখা যেতে পারে, যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরাসরি নগদ হস্তান্তরের প্রকল্পগুলো যাদবপুরের কলোনির সেই পুরনো আদর্শগত আনুগত্য এবং সংগ্রামের ইতিহাসকে চিরতরে মুছে দিতে পারে, তাহলে কি ভবিষ্যতের যে কোনো নির্বাচন শুধুমাত্র কে কত বেশি সরকারি সুবিধা বা নগদ টাকা দিতে পারে তার প্রতিযোগিতায় পরিণত হবে? রাইট। রাজনৈতিক আদর্শ, জমির অধিকারের লড়াই বা দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিশন কি তবে ধীরে ধীরে তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে? আর সেই শূন্যস্থানে জন্ম নিচ্ছে অনুদান নির্ভর এক নতুন লেনদেনমূলক রাজনীতি। এই অত্যন্ত ভাবিয়ে তোলার মতো প্রশ্নটা রইল ভবিষ্যতের জন্য। আমাদের আজকের এই গভীর ও নিরপেক্ষ তথ্য সন্ধান এখানেই শেষ হচ্ছে। স্পোর্টস স্টোরিজ ইউটিউব চ্যানেলে আগামী দিনে এই ধরনের আরও আকর্ষণীয় বিশ্লেষণে সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চারপাশের রাজনৈতিক ঘটনাপ্রবাহগুলোকে এই নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা চলতে থাকুক।